ওয়েলকাম স্টুডেন্ট, আমি প্রাণ স্যার। ক্লাস 11-এর আগের দিন ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম, শিক্ষার যে দুটো লক্ষ্য, একটা হচ্ছে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আর একটা সমাজতান্ত্রিক লক্ষ্য। আমরা আগের দিনের ক্লাসে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, ইন্ডিভিজুয়ালিস্টিক্স জাজ এইমস অফ এডুকেশন, সেটা আলোচনা করেছি। আজকে সোশ্যালিস্টিক্স এইমস অফ এডুকেশন বা শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যটা আলোচনা করব। 11-এর খুব ইম্পর্টেন্ট একটি বিষয় এটি। তার আগে যেটা বলবো, 11-এর নতুন সিলেবাসের সমস্ত তথ্য পেতে এবং ক্লাস 12-এর যারা ওল্ড সিলেবাস এবং নিউ সিলেবাস আসছো, সবার এডুকেশন বিষয়ে সমস্ত জিজ্ঞাসা, সমস্ত নোট পাওয়ার জন্য প্রাণ স্যার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবে। এবারে আজকের যেটা আলোচনা, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। সমাজতান্ত্রিক লক্ষ্যকে আমরা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে বলেছিলাম কি, শিক্ষার লক্ষ্য হবে ব্যক্তির উন্নতি। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শিক্ষার্থীকে কেন্দ্র করে শিক্ষা গঠিত হতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তিকে বেশি গুরুত্ব দেওয়া হবে, সমাজকে কম গুরুত্ব দেওয়া হবে। এটা ছিল ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। ঠিক আগের দিন যা পড়েছি তার উল্টোটা পড়বো আমরা সমাজতান্ত্রিক লক্ষ্যে। যা ছিল তার উল্টো। সমাজতান্ত্রিক লক্ষ্যে মতবাদী শিক্ষাবিদ যারা, তারা বলছেন শিক্ষার কেন্দ্রে থাকবে কে? সমাজ। শিক্ষা পরিচালিত হবে সমাজকে কেন্দ্র করে। সমাজকে কেন্দ্র করে শিক্ষার যে ধারণা গড়ে উঠেছে, তাই হলো শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। সমাজকে কেন্দ্র করে শিক্ষার যে লক্ষ্য, তাই হচ্ছে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। সমাজকে কেন্দ্র করে মানে সমাজতান্ত্রিক মতবাদ অনুযায়ী শিক্ষার কেন্দ্র হচ্ছে সমাজ, অর্থাৎ মানুষ। এই মতবাদে বিশ্বাসী শিক্ষাবিদরা বলেন যে মানুষ হচ্ছে সামাজিক জীব। প্রত্যেকটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার কর্ম, বিশ্বাস, অবিশ্বাস, তার সমস্ত কিছুই কেন্দ্রীভূত হয় কাকে নিয়ে? সমাজকে নিয়ে। মানুষ সমাজবদ্ধ জীব। আমাদের দেখো, জন্মের পর থেকে আমরা ভাষা শিখি পরিবারের কাছ থেকে বা প্রতিবেশীদের কাছ থেকে। পরিবার কি? পরিবার হচ্ছে সমাজের সবচেয়ে ছোট ইউনিট, ক্ষুদ্রতম সংস্করণ হচ্ছে ইউনিটটা হচ্ছে পরিবার। পরিবারও কিন্তু সমাজের অঙ্গ। পরিবার জুড়েই একটা সমাজ তৈরি হয়, অনেকগুলো পরিবার জুড়ে। অর্থাৎ সেখান থেকে আমরা বিদ্যালয়ে যাচ্ছি, সেখান থেকে অনেক কিছু শিখছি, সেটাও সমাজ। আবার আমি ভালো কি মন্দ সেটা কে ডিসাইড করে? সমাজ ডিসাইড করে। সমাজ যদি বলে তুমি ভালো তো ভালো, সমাজ যদি বলে তুমি খারাপ তাহলে তুমি খারাপ। অর্থাৎ আমাদের সব কিছু, আমরা ভালো হতে চাই সমাজের কাছে, আমরা নিজেকে প্রকাশ করতে চাই সমাজের কাছে, সমস্ত কিছুই দেখো আমাদের সমাজকে কেন্দ্র করি। তাই সমাজতান্ত্রিক মতবাদে বলা হয়েছে শিক্ষার লক্ষ্য হবে সমাজের উন্নতি করা। প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে উন্নতি করবার কোনো প্রয়োজন নেই। মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব, যদি সমাজের উন্নতি হয়, তাহলে সেই সমাজে যারা বসবাস করছে, সমাজে অবস্থিত সমস্ত মানুষের, ব্যক্তির অটোমেটিক উন্নতি হবে। ক্লিয়ার? এখানে ব্যক্তিকে আলাদা করে গুরুত্ব দেওয়ার দরকার নেই, কারণ সমাজ কাদের নিয়ে গড়ে ওঠে? সমাজ গড়ে ওঠে ব্যক্তিদের নিয়ে। কতগুলো মানুষ মিলেই তো একটা সমাজ গড়ে হয়। যদি একটা সমাজে মানুষই না থাকে, তাহলে সে সমাজ বলে, সে পাড়া বলে, গ্রাম বলে, দেশ বলে, রাষ্ট্র বলে, পৃথিবী বলে তো কিছু থাকছে না। সামাজিক পরিবেশটা সমাজ মেন। অর্থাৎ এই সমাজটা যদি উন্নত করা যায়, তাহলে এখানে যারা বসবাস করছে তারা সবাই এমনি উন্নত হয়ে যাবে। অর্থাৎ শিক্ষার ওয়ান অ্যান্ড অনলি লক্ষ্য হবে সোশ্যাল ডেভেলপমেন্ট করা, সমাজের উন্নতি করা। আশা করি বোঝাতে পেরেছি। অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য হবে সমাজের উন্নতি করা। সমাজের উন্নতি হলে সেই সমাজে যে সমস্ত মানুষ বসবাস করছে, ব্যক্তি, তাদের অটোমেটিক উন্নতি হবে। এটাই হচ্ছে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের মূল উদ্দেশ্য। ডিউই, হেগেল, এরা হচ্ছে সমাজতান্ত্রিক মতবাদের সমর্থক। এইবার এর পক্ষে বিপক্ষে বেশ কিছু যুক্তি আছে, তর্ক আছে। এর পক্ষে কি কি যুক্তি আছে? প্রথমত হচ্ছে সমাজবিদরা, সমাজবিজ্ঞানীগণ, তারা এই সমাজতান্ত্রিক মতবাদকে সমর্থন করেছে। সমাজবিদগণ বা সমাজ বিজ্ঞানের একটা সমর্থন কিন্তু সমাজতান্ত্রিক মতবাদে রয়েছে। সমাজবিজ্ঞানীরা কি কেন সমর্থন করছে? সমাজবিজ্ঞানীরা বলছেন যে মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। মানুষের সবকিছু সমাজকে কেন্দ্র করেই গড়ে ওঠে, সমাজের বাইরে মানুষের অস্তিত্ব থাকে না। তাই শিক্ষার লক্ষ্য হতে হবে সমাজের উন্নতি করা। এমনভাবে শিক্ষা পরিচালিত হবে যাতে সমাজের উন্নতি হয়। এই কারণে সমাজ বিজ্ঞানীগণ বা সমাজবিদ্যা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে কিন্তু সমর্থন করেনি। তারা সমর্থন করেছে কোনটাকে? শিক্ষার তোমার যে সমাজতান্ত্রিক মতবাদকে। আবার আরেকটা সমর্থন রয়েছে মনোবিদ্যার সমর্থন। দেখো, ব্যক্তিতান্ত্রিক মতবাদেও কিন্তু মনোবিদ্যার একটা অংশ সমর্থন করেছিল। আমি সমর্থন কথাটা বারবার লিখছি না, মনোবিদ্যার সমর্থন। মনোবিদগণ শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করেছেন। একদল যেমন ব্যক্তিতান্ত্রিক মতবাদকে সমর্থন করেছেন, একদল মনোবিদ সমাজতান্ত্রিক মতবাদকে বা লক্ষ্যকে সমর্থন করেছেন। কেন? এই মতবাদে বিশ্বাসী সমর্থক মনোবিদগণ বলছেন যে ব্যক্তির, প্রত্যেকটা মানুষের এমন কতগুলো গুণ আছে যেটা সমাজের মধ্যেই বেড়ে ওঠে বা পরিচালিত, যেমন সহযোগিতা, প্রতিযোগিতা, সমবেদনা, সহানুভূতি।
এই যে মানসিক গুণগুলো, এটা একটা মানুষ একা একা কখনো কিন্তু তার যে প্রকাশিত হতে পারে না। এই গুণগুলো প্রকাশ করতে হয় কোথায়? সমাজের মধ্যে থেকে। পাশাপাশি মানুষ থাকলে তবে তো সহযোগিতার প্রশ্ন আসবে, পাশাপাশি মানুষ থাকলে তবে তো প্রতিযোগিতার প্রশ্ন আসবে। অর্থাৎ তাই মনোবিদ্যার এই অংশটা, এই মনোবিদগণ বলছেন যে শিক্ষার লক্ষ্য কখনোই চরম ব্যক্তিতান্ত্রিক হবে না। শুধুমাত্র আমি কেন্দ্রিক শিক্ষা দিলে আমিত্বে ভরে উঠবে ব্যক্তি, কিন্তু প্রকৃত উন্নতি হবে না। ব্যক্তির প্রকৃত উন্নত করতে গেলেও শিক্ষার লক্ষ্যকে কি করতে হবে? সমাজতান্ত্রিক করতে হবে। রাষ্ট্রবিজ্ঞানেরও সমর্থন রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানীগণও কিন্তু তোমার শিক্ষার সমাজতান্ত্রিক মতবাদকে সমর্থন করেছেন। রাষ্ট্রবিজ্ঞানী, পলিটিক্যাল সায়েন্স অনেকে তোমাদের সাবজেক্ট আছে হয়তো। রাষ্ট্রবিজ্ঞান তো রাষ্ট্রের কথা বলে। রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছেন যে শিক্ষা পরিচালিত হয় রাষ্ট্রকে কেন্দ্র করেই। আধুনিক শিক্ষা কে পরিচালিত করে? রাষ্ট্র, মানে দেশ তো পরিচালনা করে। শিক্ষার পাঠ্যক্রম, বিদ্যালয় প্রতিষ্ঠা, শিক্ষক নিয়োগ, পরীক্ষা গ্রহণ, এটা কি আমার বাড়ির লোক করে? আমার রাষ্ট্র করে, দেশ করে, তাই তো? সরকার করছে, একটা সংস্থা আছে সরকারি, তারা করছে। অর্থাৎ এই জন্য দেশ কি চাইবে? শিক্ষা এমন হোক যাতে আমার দেশের উন্নতি হয়, দেশটাই তো সমাজ। এই জন্য রাষ্ট্রবিজ্ঞানীগণ বলছেন যে প্রাচীন কাল থেকে যদি আমরা দেখি, প্রাচীন আমাদের বৈদিক শিক্ষা, বৌদ্ধ শিক্ষা, গ্রিক রাষ্ট্রের শিক্ষা, সব জায়গায় শিক্ষার লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের উন্নতি করে, যাতে দেশের উন্নতি হয়। তাই রাষ্ট্রবিজ্ঞানীগণ শিক্ষার লক্ষ্য হিসেবে সমাজতান্ত্রিক মতবাদকেই কিন্তু সমর্থন করেছে। আবার প্রকৃতিবাদীরাও কিন্তু শিক্ষার তোমার যে সমাজতন্ত্রকে সমর্থন করেছে। প্রকৃতিবাদীরা কি বলেছেন? প্রকৃতিবাদীরা প্রকৃতিগত দিক থেকে এটা সমর্থন। প্রকৃতিবাদীরা সরাসরি কিন্তু ব্যক্তিতান্ত্রিক মতবাদের লক্ষ্য, কিন্তু প্রকৃতিবাদীরা প্রকৃতিগত দিক থেকে, আমি এখানটা প্রকৃতিবাদীর থেকে যেটা বলবো, প্রকৃতিগত দিক থেকে কিন্তু মানুষের মধ্যে একটা কি আছে? জুতবদ্ধতা মানে একত্রে থাকার কিন্তু একটা আমাদের কি আছে? ইচ্ছে আছে, তাই না? আমরা একা একা কিন্তু থাকতে পছন্দ করি না। মানুষ একা থাকতে পারে না বলেই তো দল গড়েছে। আমরা ইতিহাসে পড়েছি দল গড়েছে, সেখান থেকেই সমাজের, আধুনিক সমাজ গড়ে উঠেছে। মানুষ প্রকৃতিগতভাবেই যুথবদ্ধ বা দলবদ্ধ থাকতে পছন্দ করে। তাই শিক্ষার লক্ষ্য হবে কি করে আরো বেশি ঐক্য প্রতিষ্ঠা করা যায়। ঐক্য প্রতিষ্ঠা করাই হচ্ছে সমাজতান্ত্রিক মতবাদ। এই জন্য প্রকৃতিগতভাবেও কিন্তু শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যটাকে আমরা সমর্থন করছি। আবার কি অর্থনীতির সমর্থন? দেখো, অর্থনীতির দিক থেকেও তোমার যে শিক্ষার লক্ষ্য সমাজতান্ত্রিক হওয়া উচিত। প্রত্যেকটা ব্যক্তিকে যদি আলাদা আলাদা করে তার মতন করে শিক্ষা দিতে চায়, তাহলে একটা দেশের কত খরচ হবে? একটা মানুষের পক্ষে সম্ভব নাকি প্রত্যেকের জন্য আলাদা করে বই ছাপানো, আলাদা করে শিক্ষক নিয়োগ করে? এটা সম্ভব কখনো? ভাবো তো, আমাদের মতন দেশে এত লোক আছে, সবার জন্য আলাদা আলাদা শিক্ষা সম্ভব? সেটা সম্ভব নয়। একটা ইউনিভার্সাল আছে, যে ক্লাস 11-এ যারা পড়ছি সবার একই পাঠ্যক্রম, একই ধরনের স্কুল। এই যে এই জিনিসটা হচ্ছে, এতে কি অর্থনৈতিক্যালি তো একটা চিপ হচ্ছে, বিষয়টা সস্তায় হচ্ছে। যদি প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে শিক্ষা দিতে, সেটা অনেক কস্টলি, ব্যয়বহুল হয়ে যাবে, সেটা সম্ভব নয়। এই জন্য অর্থনীতিবিদরা বলেছেন শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যটাকেই সমর্থন করতে হবে। লাস্ট আরেকটা সমর্থন বা যুক্তি পড়বো, সেটা হচ্ছে ঐতিহাসিক যুক্তি। ঐতিহাসিকরাও বলেছেন যে প্রাচীন কাল থেকে শিক্ষার লক্ষ্য তোমার যে সমাজতান্ত্রিক হয়ে উঠেছে। গ্রিক দেশ বলো, আমাদের প্রাচীন দেশ বলো, সব দেশে শিক্ষার যুগে যুগে লক্ষ্য হয়ে উঠেছে দেশের উন্নতি করা, সমাজের উন্নতি করা। সেই ইতিহাসকে অস্বীকার করা যাবে না। তাই ঐতিহাসিক দিক থেকে শিক্ষার লক্ষ্য সমাজতান্ত্রিক হওয়া প্রয়োজন। এই গেল পক্ষে যুক্তি। এবার বিপক্ষেও আছে, সেটা আসছি। তাহলে সমাজতান্ত্রিক লক্ষ্য বললাম, তার পক্ষে কত? এবারে কিছু ত্রুটি আছে। সব কিছুটি যেমন কয়েনের হেড যেমন থাকে, টেলও থাকে, ভালো দিক থাকে, খারাপ দিকও থাকে। এর কিছু সমালোচনাও আছে কিন্তু, ঠিক আছে? কিছু ত্রুটি রয়েছে। প্রথমত কি ত্রুটি বা সমালোচনা? এক হচ্ছে, দেখো, ব্যক্তি স্বার্থ অবহেলিত। ব্যক্তি স্বার্থ অবহেলিত মানে শিক্ষার যদি লক্ষ্য সমাজতান্ত্রিক হয়, তাহলে এখানে কাকে গুরুত্ব দেওয়া হচ্ছে? সমাজকে। দেশের উন্নতি হোক, দেশের ভালো হোক, সেই জিনিসকেই গুরুত্ব দেওয়া হচ্ছে, প্রমোট করা হচ্ছে। তাহলে প্রত্যেকটা ব্যক্তি যে আলাদা, আমি যে একটা আলাদা অস্তিত্ব, তুমি যে একটা আলাদা অস্তিত্ব, তোমার আলাদা ইচ্ছা থাকতে পারে, আমার আলাদা ইচ্ছা থাকতে পারে, এখানে কিন্তু সেই গুরুত্বটা পাচ্ছে না। দেশ যা চাপিয়ে দিচ্ছে, রাষ্ট্র যা চাপিয়ে দিচ্ছে, আমাকে সেটাই করতে হচ্ছে। বা যেটা সিস্টেম, আমাকে সিস্টেমের ভেতরে ঢুকে যেতে হচ্ছে। আমার ইচ্ছা অনিচ্ছা কিন্তু গুরুত্ব পাচ্ছে না। তাহলে আমার যে ইচ্ছা, প্রত্যেকটা মানুষের ইচ্ছা কিন্তু এখানে অনেক ক্ষেত্রে অবহেলিত থেকে যাচ্ছে, তাকে তোমার যে নেগলেক্ট করা হচ্ছে। এই জন্য ব্যক্তি স্বার্থ কিন্তু অবহেলিত হচ্ছে। এই জন্য অনেকেই শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করেননি। তারা বলেছে যে না, এতে করে ব্যক্তি স্বার্থ অবহেলিত হচ্ছে। সেকেন্ড হচ্ছে, মনোবিদ্যার যেমন সমর্থন দেখেছি, তেমনই আছে মনোবিদ্যার তোমার যে
ত্রুটিও আছে, ঠিক আছে। মনোবিদ্যার ত্রুটি বা সমালোচনা একটা দিক কিন্তু রয়েছে। মনোবিদ্যার কোন অংশটা সমালোচনা করছে? একটা পার্ট যেমন মনোবিদ্যার সমর্থন করেছে, আরেক দল মনোবিদ বলছে না, মানুষের মধ্যে যুদ্ধবদ্ধতা, সহযোগিতা, প্রতিযোগিতার গুণ দরকার, এটা যেমন ঠিক, কিন্তু প্রত্যেকটা মানুষ অন্যের থেকে আলাদা। আমার চাহিদা তোমার চাহিদা আলাদা, আমার আগ্রহ তোমার আগ্রহ আলাদা, আমার মানসিক ক্ষমতা তোমার মানসিক ক্ষমতা আলাদা, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা। তাহলে সবাইকে একই রকম শিক্ষা দিলে কখনো হয়? এটা কখনোই সম্ভব না। তোমার যেটা ভালো লাগছে সেটা আমার ভালো নাই লাগতে পারে। আমি আমার ইচ্ছা অনুযায়ী শিখবো, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী শিখবে, সেটা সুযোগ দেওয়ার কথা মনোবিদগণ বলেছে, কিন্তু শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যে কিন্তু সেই সুযোগ নেই। এই জন্য মনোবিদ্যার একটা অংশ শিক্ষার সমাজতান্ত্রিক মতবাদকে কি করেছে? সমর্থন করেনি, তারা কিন্তু এর বিরোধিতা করেছে। আর একটা বড় সমালোচনা যেটা দিক আসছে সেটা হচ্ছে রাজনৈতিক প্রভাব। এইটা কিন্তু মারাত্মক। এটা তো রাজনৈতিক প্রভাবটা খুব মারাত্মকভাবে শিক্ষার এই লক্ষ্যে পড়ে। শিক্ষার লক্ষ্য যখন সমাজতান্ত্রিক মেনে নিই, তাহলে সামাজিকভাবে শিক্ষা পরিচালিত হবে, দেশ বা রাষ্ট্র, সরকার শিক্ষা পরিচালিত করবে। তাহলে যে রাষ্ট্র যখন যে রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হবে, তারা তাদের ইচ্ছা অনুযায়ী শিক্ষা কিন্তু চাপিয়ে দেবে। এটা তুমি আজীবন পৃথিবীর সব দেশে হয়েছে, আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ তার বাইরে নয়। অর্থাৎ যখন যে মতবাদের সরকার গঠিত হয়েছে, তারা তাদের মতবাদটা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শিক্ষার মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তাহলে রাজনৈতিক প্রভাবটা কিন্তু খুব বেশি হয়। অর্থাৎ সেই রাজনৈতিক সরকার যারা পরিচালনা করছে, সেই রাজনৈতিক দলের যে আইডিওলজি, তাদের যে মতাদর্শ, সেটা কিন্তু তারা শিক্ষার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের মাথায় গুঁজে দেওয়ার চেষ্টা করে। ইন ডিটেলসে এটা পরে কোনো এক সময় আমি বলবো। তাহলে কি হয়? শিক্ষার মধ্যে না রাজনীতিটা, রাষ্ট্রনীতিটা অনেক বেশি ঢুকে যায়, যা শিক্ষার মূল উদ্দেশ্যকে ব্যাহত করে। এইটা হচ্ছে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের অন্যতম একটা বড় সমালোচনা। আর একটা হচ্ছে ক্রিয়েটিভিটি রোধ হয়, সৃজনশীলতার অভাব। সৃজনশীলতার অভাব মানে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, নতুন কিছু করার যে সৃজন করাটাই হচ্ছে সৃজনশীলতা। নতুন কিছু সৃজন, ক্রিয়েট করা, সেটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। প্রত্যেকটা মানুষের মধ্যে বা অনেকের মধ্যে আমাদের কিন্তু একটা সুপ্ত হিডেন একটা সৃজনশীলতা থাকে। অনেকে ভালো গান গাইতে পারে, পড়াশোনায় ভালো না হোক, ছবি আঁকতে পারে, খেলাধুলায় ভালো, কেউ অন্য কোনো একটা কাজ করতে পারে। এইগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি। ব্যক্তিতান্ত্রিক অনুযায়ী প্রত্যেককে যদি আমি আলাদা আলাদা করে শিক্ষার সুযোগ দিই, তাহলে তোমার মধ্যে যদি কোনো একটা প্রতিভা সুপ্ত অবস্থায়, হিডেন অবস্থায় থাকে, সেটা তুমি বের করার সুযোগ পাবে, কোনো এক জায়গায় সেই প্রতিভাকে প্রকাশ করার সুযোগ পাবে। কিন্তু সবাইকে এক ধরে নিয়ে সমাজতান্ত্রিক লক্ষ্যে বলেছে সবাই এক, সবাই মিলে একটা ইউনিট। অর্থাৎ এখানে তোমার আলাদা গুণকে তো গুরুত্ব দেওয়া হচ্ছে না। ফলে একটা শিশুর মধ্যে, একটা শিক্ষার্থীর মধ্যে যদি কোনো প্রতিভা থাকে, সেটা সে দেখানোর সুযোগ পাচ্ছে না। ফলে সৃজনশীলতা কি হয়েছে? সৃজনশীলতাটা তোমার যে ব্যাহত হচ্ছে, প্রকাশ হওয়ার সুযোগ পাচ্ছে না। লাস্ট যেটা বলবো, প্রকৃতিবাদের সমালোচনা। ন্যাচারালিজম বা প্রকৃতিবাদীরাও তোমার যে এই শিক্ষার সমাজতান্ত্রিক মতবাদকে সমালোচনা করেছে। কারণ কি? প্রকৃতিবাদী, বিশেষ করে রুশো বা অন্যান্য প্রকৃতিবাদীরা বলেছেন যে মানুষ হচ্ছে জন্মগতভাবে সে পবিত্র, সাদা পৃষ্ঠার মতন থাকে, সমাজ তাকে নষ্ট করে। রুশোর কথা এটা, যে সমাজ একটা মানুষকে কি করে, সাদা খাতা যেমন পৃষ্ঠা তোমার কাছে দিলাম, সাদা পৃষ্ঠাটা কোনো দোষ নেই, তুমি ওটার মধ্যে যদি ভালো কিছু লেখো, পৃষ্ঠাটা দামি মূল্যবান হয়ে গেল। তুমি ওটার মধ্যে যদি গালাগাল লিখো বা খারাপ কিছু লেখো, সেই কাগজটা যদি তুমি অন্য কাউকে দাও, তখন কিন্তু কাগজটার দোষ হয়ে গেল। অ্যাকচুয়ালি কাগজটার তো কোনো দোষ না, তুমি যেমন লিখেছো কাগজটা সেই রকম দোষী বা গুণী। ঠিক রুশো বলছে প্রত্যেকটা শিশু জন্মায় সাদা পৃষ্ঠার মতন, এই সমাজই তাকে খারাপ করে দেয়। সমাজের কুট কাচালি, খারাপ আচরণ দেখে একটা শিশু আস্তে আস্তে এদের মতন খারাপ হয়ে যায়। ঠিক শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য কি করবে? একটা শিশুকে খারাপ পথে নিয়ে যাবে, তার মধ্যে যে প্রতিভাগুলো ছিল সেটা সুযোগই পাবে না, তাই তাকে তার মতন বাড়তে দাও, তার উপরে জোর করে কিছু চাপিয়ে দিও না। এটা প্রকৃতিবাদীরা বলে। আমি প্রকৃতিবাদী দর্শন তোমাদের আছে, পরে পড়াবো, ক্লাস করবো এর পরের অধ্যায়ে। ঠিক এই জন্য প্রকৃতিবাদীরা শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সমালোচনা করে তারা বলেছেন শিক্ষার লক্ষ্য ব্যক্তিতান্ত্রিক করতে হবে। এই গেল। তাহলে আমরা পক্ষে সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে তাহলে কি বুঝি? সমাজকে গুরুত্ব দিয়ে শিক্ষার মধ্যে দিয়ে সমাজের উন্নতি করা এবং তার মধ্যে দিয়ে ব্যক্তির উন্নতি ঘটানো হচ্ছে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। এর পক্ষে বা সমর্থনে আমরা কতগুলো যুক্তি বললাম, কতগুলো খারাপ দিক বললাম। আগের দিন ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য পড়েছি। এবার যেটা প্রশ্ন আসছে যে স্যার তাহলে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, সমাজতান্ত্রিক লক্ষ্য, এই দুটোর মধ্যে কাকে গ্রহণ করবো, এটা পরের ক্লাসে আমি ডিটেলসে বোঝাবো। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। ধন্যবাদ।